আচ্ছা, আমরা পড়বো আজকে হচ্ছে কাজ শক্তি ক্ষমতার 3 নম্বর লেকচার। এর আগে আমরা কৃত কাজ বের করছি না? কৃত কাজটা আমাদের কি ছিল মনে আছে? ডাব্লিউ সমান এফ এস কস থেটা। সাইন থেটা কে বলছে? এফ এস কস থেটা। এফ কি ছিল? এফ হচ্ছে বল, এসটা কি? ওই বল প্রয়োগের ফলে যে সরণটা হয়েছে ওইটা। আর থেটা কি? সরণ এবং বলের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন এই বলটা কি বল ছিল? এই বলটা ছিল হচ্ছে, আমরা এসএসসি তে মনে হয় পড়ে আসছি, বল দুই প্রকারের ছিল। একটা হচ্ছে সমবল আর একটা কি অসমবল। সময়ের সাথে সাথে যদি প্রযুক্ত বলের মান কি একই থাকে, মানে ধ্রুব থাকে, বল যদি ধ্রুব থাকে তাহলে সেটাকে কি বল বলা হয়? সমবল। আর সময়ের সাথে সাথে যদি প্রযুক্ত বলের মান কি চেঞ্জ হয়, ক্রমাগত চেঞ্জ হয়, ওটাকে কি বলা হবে? অসমবল। আমরা যে কৃত কাজটা বের করছি এটা কি সমবলের ক্ষেত্রে। অসমবল বলতে কি বোঝায়? যেহেতু পরিবর্তন হচ্ছে, অসমবলকে পরিবর্তনশীল বল বলা হয়। কি বল বলা হয়? পরিবর্তনশীল বল। আচ্ছা, যখন আমাদের থেটার মান ছিল, দেখতো থেটা সমান যখন 0 ডিগ্রি ছিল তখন ডাব্লিউ সমান কি ছিল? এফ এস ইন্টু কস জিরো, তাই না? কস জিরোর মান কত? কস জিরোর মান হচ্ছে 1, তাহলে ডাব্লিউ সমান কি ছিল? এফ এস। আচ্ছা, থেটা যদি -180 ডিগ্রি হয়, সরি শুধু 180 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ সমান কি হবে? এফ এস কস 180। তাহলে ডাব্লিউ সমান হয় হচ্ছে মাইনাস এফ এস। কি বুঝলে? বল যেদিকে, এটা মানে কি কোন 0 ডিগ্রি মানে কি? এই একটা বস্তু, আমি বস্তুর উপরে এইদিকে বল প্রয়োগ করলাম, এইদিকে এফ বল প্রয়োগ করলাম, বস্তুর সরণও কোন দিকে ঘটলো? এইদিকে। বলও যেদিকে ক্রিয়া করছে, সরণও সেদিকে ক্রিয়া করছে। এদের মধ্যবর্তী কোণের মান তখন কত ডিগ্রি? 0 ডিগ্রি। কিন্তু তুই বল যেদিকে প্রয়োগ করছিস, মনে কর এদিকে বল প্রয়োগ করলি, কিন্তু বস্তুর সরণ ঘটলো কোন দিকে? এইদিকে। বল প্রয়োগ করছিস এইদিকে, বস্তুর সরণ ঘটছে হচ্ছে এইদিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? বল এদিকে কাজ করছে, সরণ এদিকে কাজ করছে, এদের মধ্যবর্তী একটা সরল রেখা না? এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কাজটা কি হয়? এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা কি কাজ? এটা ধনাত্মক কাজ। এটা কি ঋণাত্মক কাজ। যাই হোক, এগুলো আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা বলের মান চেঞ্জ করি নাই, করছি? বলের মান চেঞ্জ করি নাই, এই জন্য আমাদের সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। ডাব্লিউ সমান কি? এফ এস। এটা কোন বল দ্বারা কৃত কাজ? সমবল কর্তৃক কৃত কাজ। সমবল মানে সময়ের সাথে সাথে বলের মান সমান থাকবে, একই থাকবে। যেমন আমি যদি একটা গ্রাফ আঁকাই, দেখ এদিকে আমি সময় নিলাম, এদিকে বল নিলাম। সময় মনে কর 1, 2, 3, 4, 5, 6, 5, 10, 15, -5, -10, -15। আচ্ছা, এখানে একটু খেয়াল কর, প্রথম সেকেন্ডে বলের মান কত ছিল? 10 নিউটন। দ্বিতীয় সেকেন্ডে বলের মান কত? 10 নিউটন। তৃতীয় সেকেন্ডে বলের মান কত? 10 নিউটন। তাহলে এই যে এইটুকু এখান থেকে এখানে প্রতিটা সেকেন্ডে বলের মান ফিক্স ছিল না? 10 ছিল না প্রত্যেকটাই? এটা কি বল? সমবল। আবার এখানে দেখ 3 সেকেন্ডে বলের মান কত ছিল? 5। 4 সেকেন্ডে কত ছিল? 5। 5 সেকেন্ডেও কত ছিল? 5। এখানেও ফিক্সড। এটা কি সমবল। আচ্ছা, এখানে কৃত কাজটা কতখানি হয়েছে?
মনে কর তুই ছোটবেলায় ক্লাস 2-3 তো পড়িছিস, 9-10-এও পড়ে আসছিস, 5-6-এও পড়েছিস। এটা পড়তে পড়তে আস্তে আস্তে বুড়া হয়ে যাবে। এটি কি? আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ যদি বি হয়, তাহলে এর এরিয়া মানে ক্ষেত্রফলটা কত? এর ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি এই বরাবর মনে কর এই বরাবর দিলাম হচ্ছে এক্স, এই বরাবর দিলাম কি এফ, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এফ এক্স না? আর এফ এক্স মানে কি? কৃতকাজ, অর্থাৎ কোন ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কি বোঝায়? এই যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এর কৃতকাজ বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। যে কোনো ক্ষেত্রের কৃতকাজ বের করতে হলে ওই ক্ষেত্রের কি বের করতে হবে? ক্ষেত্রফল। এখন আমি এই বরাবর যদি স্থির জায়গায় এস দিলাম, আচ্ছা এখানে এক্স দিচ্ছি কেন বারবার? স্থির জায়গায় এস দিলাম মানে এই বরাবর কি দিছি? সরণ। এই বরাবর কি দিছি? বল। তাহলে মনে কর এইটুকু ক্ষেত্রে কৃতকাজ হয়েছে কত? W1। আর এইটুকু ক্ষেত্রে কৃতকাজ কত হয়েছে? W2। তাহলে মোট কৃতকাজ এখানে কত হয়েছে? W সমান কত? W1 প্লাস W2। W1 মানে কত? F ইন্টু এক্স। আর W2 মানে কত? W2 মানে কত? এরা কোন দিকে আছে? ঋণাত্মক দিকে না? বলের মান কি আছে? ঋণাত্মক। তাহলে এটা কি হবে? মাইনাস এফ এস। আচ্ছা দেখতো W1 মানে এই ক্ষেত্রে এফ এর মান কত? এফ এর মান 10 না? এফ এর মান কত? 10। সরণ কত হয়েছে? এখান থেকে এইটুকু মানে 3 মাইনাস, এখানে এফ এর মান কত? -5 নেওয়া যাবে না? আমি তো আগেই মাইনাস নিয়ে নিছি। তাহলে কত নিতে হবে? 5। এস কতখানি? সরণ কতখানি? 3 থেকে 5 কত? 2। তাহলে 3 10 30 মাইনাস 10 সমান কত? 20 জুল। এই ক্ষেত্রে কৃতকাজ হয়েছে কত? 20 জুল। তো সমবলের এটা বের করা খুবই সহজ। এবার আমরা দেখবো হচ্ছে পরিবর্তনশীল বল বা অসম বল দ্বারা কৃতকাজ। পরিবর্তনশীল বল বা অসম বল দ্বারা কৃতকাজ, এটুকু যাদের তোলার প্রয়োজন। আমি ভদ্র হওয়ার চেষ্টা করছি। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। পরিবর্তনশীল বল কি? আচ্ছা দেখ এখানে সবাই একটু খেয়াল কর। এই বরাবর কি ছিল? এস। এই বরাবর এফ। তো দেখতো এখানে প্রত্যেকটা জায়গায় সরণ কি ছিল? সেম ছিল না? হ্যাঁ, এখানে প্রত্যেকটা মনে কর এখানে প্রত্যেকটা জায়গায় বলের মান কি ছিল? সেম ছিল না? বলের মান কি ছিল? সেম না? এইবার আমি ক্ষেত্র ডাকাইলাম এভাবে। এবার তুই কৃতকাজ কিভাবে বের করবি? তখন নাই সব জায়গায় সেম ছিল, তাই এফ এর মান কত বসা দিয়েছিলাম? মনে কর এফ এর মান এখানে 10। সব জায়গায় তো এফ এর মান 10, তাই না? প্রত্যেকটা জায়গায় এফ এর মান কত? 10। আমি বসা দিছিলাম, কিন্তু এখানে কি তুই বলতে পারবি প্রত্যেক জায়গায় এফ এর মান 10? সরণ হচ্ছে বলেরও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। সরণ হচ্ছে এই বরাবর এফ, এই বরাবর এস। সরণের সাথে সাথে বলের পরিবর্তন হচ্ছে, তাহলে তুই কিভাবে বের করবি? কিভাবে বের করবি? এটা বের করার আমাদের বিজ্ঞানী নিউটন সাহেব প্রথমে একটা পন্থা দেখাইছিল। পন্থাটা কি জানিস? উনি এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলা কিরকম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, আমি যেভাবে আঁকাছি তার থেকেও অনেক ক্ষুদ্র 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 করে ভাগ করছিল। এভাবে প্রত্যেকটাকে এই পর্যন্ত ভাগ করছে, ঠিক আছে? ভাগ করলে কি হয়? এইটুকু একটা কি হয়ে যায়? আয়তক্ষেত্র। খুবই ক্ষুদ্র হইলে দুইটা লাইন যদি এরকম পাশাপাশি থাকে, তখন তাদের দুইটার উপরের যোগফলটা কি হয়ে যায়? একটা ফ্ল্যাট লাইন বা সরল রেখা হয়ে যায়। তখন এই যে এইটুকু একটা আয়তক্ষেত্র হয়ে যায় না? হ্যাঁ, পরের টুকু দেখে একটা আয়তক্ষেত্র হয়ে যায়। এভাবে মনে কর এখানে একটা লাইন আছে,
এখানে একটা লাইন আছে, এর পাশে একদম পাশে আর একটা লাইন, তখন এই দুইটা বিন্দু কি হয়ে যাবে, একটা সরল রেখা। এই প্রত্যেকটা এভাবে ভাগ করি, মনে কর 700 800 ভাগ এরকম ভাগ করি, সব ভাগ যোগ করি, সে কি করছে, ক্ষেত্রফল বের করছে। তো ক্ষেত্রফলটা কিভাবে বের করছে, এখানে কিভাবে বের করছিল সে, ডাব্লিউ সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট 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 কত, WM। তার মানে এটা কি, F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 প্লাস Fn xn। এটাকে এভাবে লেখা যায়, সামেশন অফ x এর মান কত, i সমান সমান 1 থেকে n পর্যন্ত fi xn। এবার এটা তো আমাদের পরিসংখ্যানের নিয়ম, তাই না? তো ম্যাথে এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন fx কত, f dx, ইন্টিগ্রেশন f dx x1 থেকে xn পর্যন্ত, লিমিট হচ্ছে কত, x1 থেকে শুরু করে, এটাকে কি বলা হয়, লিমিট। আচ্ছা এটাকে কি বলা হয় জানিস, যে চিহ্নটা দিছি এস এর মতো, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। এটা আমরা এখনো যাই নাই, ম্যাথে এটা পড়তে হবে, ডিফারেন্সিয়েশনের পরে আছে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে কি আগে আমরা জেনে নিই, শোন। এই একটা কলমকে তুই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ভাগে ভাগ করবি, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ। কি, একটা জিনিসকে ছোট ছোট অনেকগুলা টুকরা করাকে কি বলা হয়, এটাকে কি করলে তুই ডিফারেন্সিয়েশন করলি। ওই ছোট ছোট টুকরা বা যোগ করে যদি এই কলমটা বানাস, এটাকে কি বলা হয়, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি, যোগজীকরণ। ইন্টিগ্রেশন মানে যোগ করা, ইন্টিগ্রেশন মানে কি, যোগ করা। কি যোগ করা, ছোট ছোট অনেকগুলা জিনিস যোগ করলে কি হয়, একটা বড় জিনিস পাওয়া যায়, ওটা ইন্টিগ্রেশন। এই যে এখানে ছোট ছোট অনেকগুলা ক্ষেত্রফল ছিল না, এই ক্ষেত্রফল যোগ করে আমি একটা বড় ক্ষেত্রফল পাবো না, বড় ক্ষেত্রফল পাবো না, ওই ক্ষেত্রফলটাই কি কৃতকাজ না, ওইটাকে আমরা কি বলছি, ওইটাকে কি বলছি, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে এখানে যেটা লেখা হয় এটাকে বলা হয়েছে লোয়ার লিমিট। কি বলা হয়, লোয়ার লিমিট। এটাকে কি বলা হয়, আপার লিমিট। মানে এটা শুরু হয়েছে x1 থেকে, শেষ হয়েছে কিসে গিয়ে, xn। এটা লোয়ার লিমিট, এটা কি লিমিট, আপার লিমিট। আর এখানে f dx, dx কে কি বলা হয়, dx কে বলা হয় হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর। কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রাল, যাই হোক এসব দরকার নাই। এটুকু দিয়ে কি বোঝাচ্ছে, ডাব্লিউ সমান কি, ইন্টিগ্রেশন অফ x1 থেকে কি পর্যন্ত, xn পর্যন্ত f dx। এটুকু তুলে নে। আমি স্মরণকে কি ধরছিলাম, এস না, এনে লিখে ফেলছি কি, এক্স লিখছি, তুই এখানে এক্স লিখবি। স্মরণকে কি লিখবি, এক্স। নোটেশন এস দিয়ে দিচ্ছিলাম, এক্স দিয়ে দিবি। কোশ্চেন করতে হবে, তুমি না জানলে তোমাকে কোশ্চেন করতে হবে, তুমি কোশ্চেন না করলে তোমার তো কাজ না। আচ্ছা ইন্টিগ্রেশন আমরা একটু শিখি। ইন্টিগ্রেশন আমাদের অঙ্ক করতে এখন যতটুকু লাগবে ততটুকু শিখবো, ম্যাথ পড়ার সময় ইন্টিগ্রেশন আশা করি খুব ভালো মতোই হবে। আচ্ছা দেখি, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আচ্ছা এই ডিএক্স এর সাথে কিছু নাই মানে কত আছে, 1 আছে, এজন্য এটাকে লেখা হয় এক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত, এক্স। লাস্টে একটা এই যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক আনা হয়। যদি এখানে লিমিট না থাকে তাহলে যোগজীকরণ ধ্রুবক আসবে। কেন আসবে, কি কারণে আসবে, এটা ম্যাথের ব্যাখ্যা, এখন ব্যাখ্যা দিতে যাচ্ছি না, জাস্ট এটুকু শুনে নে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়ান কি হবে, এক্স প্লাস সি, সি কি, যোগজীকরণ যে কোনো একটা ধ্রুবক। আচ্ছা যদি লিমিট থাকে, মনে কর এখানে আছে 1 এখানে আছে 2 ডিএক্স, তাহলে এটা কি হবে জানিস, এটা কি হবে শোন, এই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স হয় না, এক্স লিখতে হবে, তারপরে এই যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে নিচের লোয়ার লিমিট, উপরে কি লিখতে হবে, আপার লিমিট। তারপরে আনসারটা কি হবে জানিস, তারপরে গিয়ে কি লিখতে হবে, প্রথমে আপার লিমিট লিখতে হবে এক্স এর জায়গায়, প্রথমে আপার লিমিট, তারপরে মাঝখানে একটা মাইনাস যাবে, কি যাবে, মাইনাস, এরপরে কি লিখতে হবে, লোয়ার লিমিট। তাহলে এটার আনসার কত জানিস,
1। এটার আনসার কত? 1। আবার দেখ, কথা বলিস নি। আবার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি লিমিট না থাকে তাহলে সূত্রটা কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই সিটা কেন আসলো? ইন্টিগ্রাল ধ্রুবক। এটাকে বলা হয় হচ্ছে অনির্দিষ্ট যোগজ, যার লিমিট থাকে না সেটাকে কি বলা হয়? অনির্দিষ্ট যোগজ। আর এটাকে কি বলা হয়? যার লিমিট থাকে সেটাকে কি বলা হয়? নির্দিষ্ট যোগজ। কি বলা হয়? নির্দিষ্ট যোগজ। আচ্ছা, এই এনটা কি? এনটা কি? এই এন হচ্ছে পাওয়ার। ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে? পাওয়ারের সাথে এক যোগ হচ্ছে, আবার ওই পাওয়ারের সাথে এক যোগ হয়ে নিচে কি হয়ে যাচ্ছে? ভাগ। যদি এরকম থাকে এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি, তার মানে এক্স কিউব বাই 3 প্লাস সি। এটা আমাদের আনসার যদি এরকম থাকে। ঠিক আছে? আর যদি এরকম থাকে, মনে কর লিমিট দিয়ে দিল, মনে কর এখানে 1 দিছে, এখানে কত দিছে? 2। এখানে 1 দিছে, এখানে 2 দিছে। আচ্ছা, এরকম দিছে এক্স ডিএক্স, এটার মানে কত? এটা মানে কত হবে? দেখ, এক্স এর উপরে পাওয়ার কিছু নাই, মানে কত আছে? 1 আছে না? যদি 1 থাকে তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। যেহেতু এটা নির্দিষ্ট যোগজ, কি হবে? থার্ড ব্র্যাকেট, নিচে লোয়ার লিমিট, উপরে কত? আপার লিমিট। এটা কত হয়? এক্স স্কোয়ার বাই 2 না? এক্স স্কোয়ার বাই 2 করলে নিচে লোয়ার লিমিট, উপরে কি? আপার লিমিট। এই হাফ এর এই 2 আমি নিচের 2 বাইর করে নিলাম, তাহলে উপরে একটা 1 লিখতে সমস্যা আছে? তাহলে এখানে কি থাকবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে বলতো? শুধু এক্স স্কোয়ার থাকবে। কি থাকবে? এক্স স্কোয়ার। এখানে লোয়ার লিমিট, এখানে কি লিমিট? আপার লিমিট। তাইলে 1/2 এটা কত লিখা যাবে? এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিট বসাইতে হবে। এক্স এর উপরে স্কোয়ার ছিল, আপার লিমিটের উপরে স্কোয়ার গেছে, সূত্রের মাইনাস লোয়ার লিমিটের উপরে স্কোয়ার, তার মানে 1/2। এটা কত? 4 মাইনাস 1 না? তার মানে কত? 1/2 ইন্টু কত? 3। কত হবে? 3/2। বুঝলি? এই দুইটা সূত্র থাকলে আমরা এখানকার ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে এটা করতে পারবো। আপাতত এটুকু তুলে নে। কি হলো? মনে কর এরকম আছে, টাকা ইন্টিগ্রেশন অফ 2x³ dx। এই দুইটা কি? তুই কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিস? এক্স এর সাপেক্ষে। এক্স ব্যতীত সবকিছু ধ্রুবক। এক্স ব্যতীত এখানে যা আছে সবকিছু কি? ধ্রুবক। এই ধ্রুবককে সামনে নেওয়া যায়, তারপরে লেখা যায় x³ dx। এবার এইটুকুর ইন্টিগ্রেশন করতে পারবি না? এটুকুর ইন্টিগ্রেশন কত হবে জানিস? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি না? পাওয়ারের সাথে এক যোগ হবে, আর নিচে পাওয়ারের সাথে এক যোগ হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই যদি এদিক কাটলে কত থাকে? 2 না? এটার আনসার কত? এক্স টু দি পাওয়ার 4/2 প্লাস সি। লিমিট দেওয়া থাকলে লিমিট বসাই করতে হবে। লিমিট দেওয়া থাকলে লিমিট কিভাবে বসাইতে হবে ওটা আমরা দেখবো অঙ্ক করার সময়। চল, দাঁড়াই তো আছি। আচ্ছা, অঙ্ক তো তোলার সময় পাবে, টাকা সবাই বোর্ডে টাকা। এফ সমান এত নিউটন বল দ্বারা একটা বস্তুকে কোথায় থেকে কোথায় নেওয়া হয়েছে? এক্স সমান 2 মিটার থেকে কয় মিটারে নেওয়া হয়েছে? 5 মিটার। মনে কর এরকম এরকম, এই যে এরকম ছিল, এটা এক্স, এটা কত ছিল? 2 মিটার, এটা কত? 5 মিটার। এইবার বলটা তো পরিবর্তনশীল, এবার বলটা পরিবর্তনশীল, এটা দিয়ে কি বোঝাচ্ছে? পরিবর্তনশীল বল। ঠিক আছে? এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা কি লিমিট? আপার লিমিট। তাইলে আমাদের কৃত কাজ কত? ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট কত? 2, আপার লিমিট কত? 5, এফ কত? ডিএক্স। তাই না? এফ এর মান কত? বসান। এফ এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x³ ডিএক্স। এই পুরাটাকে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে। এক্স ব্যতীত যা থাকবে সব কি? ধ্রুবক। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, দেখ। মনে কর ইন্টিগ্রেশন অফ, যদি এম প্লাস এন ডিএক্স থাকে, এভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন ডিএক্স। এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? মাইনাস। বুঝলি? প্রত্যেকটার সাথে আলাদা আলাদা যোগ বিয়োগ থাকলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে কি নেওয়া যায়? ইন্টিগ্রেশন নেওয়া যায়। তাহলে এখানে কি লেখা যাবে বলতো? ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে চিহ্নটা কি আছে? মাইনাস।
ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 কত 2x dx, তারপরে প্লাস ইন্টিগ্রেশন অফ 3x³ dx। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? যোগ বিয়োগ ছিল, আমি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন আর কি নিছি dx, ইন্টিগ্রেশন নিছি সাথে কি নিছি dx। এটা ইন্টিগ্রেশনে করা যায়। হ্যাঁ হ্যাঁ, লিমিট দিতে হবে এখানে। এবার দেখ, এবার সে মুছলাম। হ্যাঁ, টাকা সবাই খেয়াল কর। এখন আমাদের সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান না? এখানে এন এর মান কত? এন এর মান এখানে কত? 2 না? তাহলে এটা কি লেখা যাবে? 2 এর সাথে যদি 1 যোগ করা যায় তাহলে কত হবে? 3। নিচে কত যাবে? ওই 3 দিয়ে ভাগ হবে। এবার কি বসাইতে হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে কি বসাইতে হবে? লিমিট, এই যে আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস এই 2 কি কনস্ট্যান্ট, 2 আমি সামনে নিয়ে নিব, সাথে কি থাকবে 2 5 x dx প্লাস এই 3 কি কনস্ট্যান্ট সামনে নিয়ে নেব, কি থাকবে 2 5 x³ dx। x³ তো দিতে। এরপরে দেখ এখানে কি করা যায়? এখানে কি করা যায়? 1/3 কমন নেওয়া যায় না? 3 নিচ থেকে কমন নেওয়া মানে কত? 1/3 কমন নেওয়া। তাহলে 1/3 কমন নিলাম, কি থাকবে x³ 5, এখানে কত 2 মাইনাস 2, x এর উপরে পাওয়ার কিছু নাই মানে কত আছে 1। ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে কি হবে? x x²/2 না? 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2, নিচে ওই 2 দিয়ে কি হবে ভাগ। আচ্ছা, এর লিমিটটা কত হবে? 5 2। এরপরে মাইনাস, সরি মাইনাস না প্লাস 3। আচ্ছা, এর n এর মান কত? এখানে 3 না? তাহলে কত হবে? x⁴/4 লোয়ার লিমিট আপার লিমিট সমান। এবার 1/3 আমি লিখলাম, এখানে কি বসাইতে হবে? প্রথমে আপার লিমিট, x এর জায়গায় আপার লিমিট, x এর উপরে কিউব ছিল কিউব দিলাম, মাইনাস কি লিমিট লোয়ার লিমিট, ঠিক আছে? তারপরে মাইনাস 2 দিলাম, এখান থেকে কমন যায় কত? এবার আমি একবারে করব, এটুকু বুঝেছিস তো? এবার আমি একবারে করব, এখান থেকে কমন যায় কত? কমন যায় কত? 1/2 কমন যায় না? তাইলে এখানে 1/2 কমন গেলে কি পড়ে থাকে? x² পড়ে থাকে না? তাইলে লিমিট বসাতে হবে। এবার লিমিট বসাইলে কত হবে বল? 5² মাইনাস 2² প্লাস 3 ইনটু, এখান থেকে কমন যাবে কত? সাইন নিচে আছে, কমন যাবে 1/4, তাইলে পড়ে থাকবে কি x⁴। তাইলে এটা কত হবে? 5⁴ মাইনাস 2⁴। আচ্ছা, 1/3 ইনটু কত? 5³ মানে কত? 125 মাইনাস 8, এই 2 কাটা যায় না? মাইনাস 5² মানে 25 মাইনাস 4, এখানে কত থাকে? 3/4। 5⁴ মানে কত? দেখবে 5⁴ মানে কত? 600 625। আর 625 মাইনাস 2⁴ মানে কত? 16। এবার কি করবি? দেখ 125 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 125 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 125 থেকে 8 বিয়োগ করলে 116 না 117 হয়। 117 বাই কত? 3 মাইনাস 25 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 21 প্লাস এখান থেকে 16 বিয়োগ করলে কত হবে? 609। 3 আর 609, এই 609 এর সাথে 3 কি হবে? গুণ না? 609 গুণ 3 কত হয়? 1827 ভাগ কত? 4। এটা লসাগু করতে পারবেন? লসাগু কত বলেন তো? লসাগু হচ্ছে 12। 3 আর 4 এর লসাগু কত? 12। লসাগু করে যেটা আসবে সেটা কি? সেটা আমাদের আনসার হবে। বুঝেছেন? তাহলে এবার বুঝেছেন ইন্টিগ্রেশন? দেখেন সবাই,
মনে করেন এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং আছে, এই স্প্রিংটা টানাও হয় নাই, চাপাও হয় নাই, স্প্রিং যেমন ছিল এরকমই আছে। তাইলে এই স্প্রিং এর এই যে অবস্থা, এটাকে কি বলা হয় জানেন? স্প্রিংটা কি অবস্থায় আছে? সাম্য অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় থাকলে এটা স্প্রিং এর কি পজিশন জানেন? ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল মানে কি? আদি অবস্থান। স্প্রিং এর আদি অবস্থান। এটা সমান কত? 0। সরণ হয়েছে? তাইলে আদি সরণ কত? 0। এবার আপনি পাকামো করলেন, কি করলেন? স্প্রিং কে টান দিলেন। টান দিছেন মানে কি? এইদিকে একটা ফোর্স প্রয়োগ করছেন। কি ফোর্স প্রয়োগ করছেন? মনে করেন এইদিকে একটা এফ বল প্রয়োগ করছেন। এই বলটা কোনো মেশিন দ্বারা প্রয়োগ করা হতে পারে, আপনি নিজেও টানতে পারেন। এটাকে কি বলা হয়? এজেন্ট। এজেন্ট ফোর্স। এটাকে কি বলা হয়? এজেন্ট ফোর্স। আমি এফ এজি লিখলাম, এজেন্ট বল। ঠিক আছে? এখন স্প্রিং তো আপনাকে ছেড়ে দেবে না। আপনি এইদিকে বল প্রয়োগ করছেন, এইদিকে বল প্রয়োগ করছেন, তাইলে স্প্রিংও এদিকে একটা বল প্রয়োগ করবে। কি বল? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাইলে স্প্রিংও এই বরাবর একটা কি বল দিবে? প্রতিক্রিয়া বল। এটাকে বলা হয় এফ আর লিখলাম। এটাকে প্রতিক্রিয়া বল না বলে এটাকে বলতে হবে হচ্ছে রিস্টোরিং ফোর্স। মানে স্প্রিং ছেড়ে দিলে সে তার আগের অবস্থায় চলে যাবে না, এটাকে কি বলা হয়? রেস্টোরিং ফোর্স। কি? রেস্টোরিং ফোর্স। বাংলায় এটাকে বলা হয় হচ্ছে প্রত্যয়নী বল। কি বলা হয়? প্রত্যয়নী বল। আচ্ছা বলেন তো, এই প্রত্যয়নী বল, আচ্ছা এজেন্ট বল প্রয়োগ করছে কার উপরে? স্প্রিং এর উপরে। আর স্প্রিং এর যেই প্রত্যয়নী বলটা, এটা কার উপরে? এটা এজেন্টের উপরে। এটা কার উপরে? এজেন্টের না। আমি টান দিছি, ওই দিক থেকে টান কে অনুভব করবে? স্প্রিং না আমি? আমি অনুভব করব। আমি টান দিছি, আমি কাকে টান দিছি? আমি বল দিছি কার উপরে? স্প্রিং এর উপরে। স্প্রিং বল দিবে কার উপরে? আমার উপরে। আমি এজেন্ট, আমার উপরে বল দিবে। ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল অবস্থা। এটা কি? এক্স এফ, ফাইনাল অবস্থা। সরণ কতখানি হয়েছে? এখানে সরণ হয়েছে হচ্ছে এক্স সমান 0 পরিমাণ, এক্স সমান এক্স আই সমান কত? 0 পরিমাণ। এখানে সরণ কতখানি হয়েছে? এক্স সমান এক্স এফ সমান কত? এক্স এফ পরিমাণ। এখানে কত পরিমাণ হয়েছে? এক্স এফ পরিমাণ। এখানে এটাকে বলা হয় আদি অবস্থান। এটাকে কি বলা হয়? আদি অবস্থান। এটাকে কি বলা হয়? শেষ অবস্থান। আচ্ছা, তাইলে এবার এজেন্ট কর্তৃক কৃত কাজ বের করব আমরা। এজেন্ট কর্তৃক কৃত কাজ কি বের করব? এজেন্ট কর্তৃক কৃত কাজ। এজেন্ট কর্তৃক কৃত কাজ কি হবে? দেখ, তুই যে পরিমাণে বল দিবি, তুই যে বলে টানবি, সরণ কিন্তু ততখানি হবে। তার থেকে বেশি হবে? তুই মনে কর 2 নিউটন বলে টানছিস, তাইলে 2 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিং এর যতখানি সরণ হওয়ার কথা ততখানি সরণ হবে, নাকি বেশি সরণ হবে? তার থেকে হবে না। এখানে আমরা কি বলতে পারি প্রথমে? আচ্ছা ওইটুকু আমরা আগে বের করে নিই। তুই যতখানি বল প্রয়োগ করবি ততখানি সরণ হবে। তাইলে এফ এজেন্ট সমানুপাতিক কি লেখা যায়? এক্স। যতখানি বল প্রয়োগ করছিস সরণ ততখানি। তাইলে আবার প্রত্যয়নী বল কি লেখা যায়? এফ আর সমানুপাতিক কি? এক্স। তুই ছেড়ে দিলে যতখানি সরণ হয়েছিল ততখানি তো পিছনে চলে যাবে, তাই না স্প্রিং? আচ্ছা এখান থেকে কি লেখা যায় দেখতো? এফ সমান কি লেখা যায়? কে এক্স লেখা যায় না? এফ সমান কি লেখা যায়? কে এক্স। এখানেও কি লেখা যায়? এফ আর। এটা কি? এফ আর সমান মাইনাস কে এক্স। মাইনাস কেন? এফ সমানুপাতিক মাইনাস এক্স। মাইনাস কেন? দেখ, বল যেদিকে, বল যেদিকে, সরণও সেদিকে। এজন্য এজেন্ট আর সরণের চিহ্ন কি? পজিটিভ। কিন্তু বল যেদিকে, সরণ তার বিপরীতে। এজন্য রিস্টোরিং ফোর্সের সাথে, প্রত্যয়নী বলের সাথে সরণটা কি? নেগেটিভ। এখানে একটা সমানুপাতিক চিহ্ন থাকলে, একটা সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। এই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? কে। কে কে কি বলা হয়? স্প্রিং ধ্রুবক। কে কে কি? কে কে বলা হয় হচ্ছে স্প্রিং, স্প্রিং ধ্রুবক। আচ্ছা এবার সবাই খেয়াল কর, এজেন্ট কর্তৃক কৃত কাজ কি হবে?
এজেন্ট কর্তৃক কৃত কাজ। এজেন্ট কর্তৃক কৃত কাজ হবে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত সবাই বল, লোয়ার লিমিট এক্স আই না, ফাইনাল লিমিট কত এক্স এফ, এক্স আই থেকে এক্স এফ, তারপরে কত এফ ডিএক্স। কার দ্বারা কৃত কাজ বলছে? এজেন্টের দ্বারা। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এক্স আই থেকে এক্স এফ, এফ এজেন্টের মান কত কে এক্স, তাইলে কে এক্স ডিএক্স, কে এক্স ডিএক্স, ঠিক আছে, সমান কত হবে? আচ্ছা, কেটা কি? কে ধ্রুবক, কে বাইরে চলে গেল, কি থাকবে এক্স আই থেকে এক্স এফ, তারপরে কত এক্স ডিএক্স। এখান থেকে কি লেখা যাবে দেখ, কে সামনে থেকে গেল, এক্স এর উপরে কিছু নাই মানে পাওয়ার কত আছে 1। ইন্টিগ্রেশনের নিয়ম কি? পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 2, যোগ করে যত হয়েছে তত দিয়ে কি করতে হবে ভাগ, তারপরে কি বসাইতে হবে আপার লিমিট লোয়ার লিমিট। এই দুই যদি বাইরে নেওয়া যায় তাহলে কত কমন নিলাম আমি? হাফ কমন নিলাম, সামনে থাকলো কি এক্স, তারপরে আমরা কি লিখবো এখানে কি থাকে এক্স স্কোয়ার এক্স এফ এক্স আই সমান কত হাফ কে। আপনি যদি লিমিট বসান তাহলে কি আপার লিমিট স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট স্কোয়ার। এখন সাম্য অবস্থায় আমরা কত ধরি ম্যাক্সিমাম, এক্স আই এর মান কত থাকে 0। এমনি সূত্র হচ্ছে এটা, বুঝলেন, এমনি সূত্র হচ্ছে এইটা, স্প্রিং এর এজেন্ট কর্তৃক কৃত কাজের সূত্র হচ্ছে এটা কি হাফ কে এক্স এফ মাইনাস এক্স আই হোল স্কোয়ার। এখন সাম্য অবস্থার জন্য আমরা এক্স এর মান কত ধরি 0, 0 বসাইলে এটা কত হয়ে যাবে 0, 0 থেকে এটা বিয়োগ করলে এটাই থাকবে না, তখন আমরা কি লিখি ডাব্লিউ সমান হাফ কে এক্স এফ স্কোয়ার। আপনারা ইয়েতে শিখছেন এসএসসি তে শিখছেন এভাবে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এই যে এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এটা সূত্র না, স্প্রিং এজেন্ট কর্তৃক কৃত কাজের অরিজিনাল সূত্র হচ্ছে এটা। এটা থেকে এটা আসে কিভাবে, সাম্য অবস্থা আমরা কি ধরি 0, যদি 0 না ধরে আমি 2 অবস্থানে ছিল ধরলাম, এক্স কত অবস্থানে ছিল আদি অবস্থান 2 এ ছিল, 2 থেকে আমি টেনে কোথায় নিয়ে গেছি 5 এ, তখন এই যে এক্স এর মান কত বসাতে হবে 2, এক্স এর মান কত বসাতে হবে 5। আচ্ছা, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। থামেন, আরো আছে। এবার আমি করব হচ্ছে কি এজেন্ট গেল, দেখেন এবার কারো ইচ্ছা হইলো ওই দিক টানিছে, এবার কারো ইচ্ছা হইলো সে কি দিবে বল দিবে এদিকে, প্রথমে বল দিছিল কোন দিকে এদিকে, এবার সে চাপ দিবে, চাপ দিবে, তাইলে স্প্রিংটা কেমন হবে এরকম না, হ্যাঁ স্প্রিংটা এরকম ছোট হয়ে যাবে না। আচ্ছা, সে বল প্রয়োগ করছে কোন দিকে, এজেন্ট বল প্রয়োগ করছে কোন দিকে এই দিক বরাবর এফ এজেন্ট, তাহলে এবার রিস্টোরিং ফোর্স কোন দিকে থাকবে বিপরীতে, কোন দিক বরাবর এই দিক বরাবর, এফ আর থাকবে প্রত্যয়নী বল থাকবে এই দিক বরাবর। এখন আপনারা এবার একটু ভালো মতো খেয়াল করেন সরণ কোন দিকে হয়েছে, আদি অবস্থান কোনটা ছিল এটা না, এবার ফাইনাল অবস্থান কোনটা, সরণ কোন দিকে হয়েছে এদিকে না, এদিকে কতখানি হয়েছে এটুকু না, এটুকু কি পরিমাণ এক্স সমান এক্স এফ পরিমাণ। দেখেন বল যেদিকে সরণ সেদিকে, এই যে এজেন্ট কর্তৃক কৃত কাজে এই জন্য ধনাত্মক, বল যেদিকে সরণ তার বিপরীতে, এই জন্য রিস্টোরিং ফোর্সের ক্ষেত্রে কি ঋণাত্মক। টানেন আর চাপেন একই কাজ হবে, ঠিক আছে, যতই চাপাচাপি করেন কোনো লাভ নাই। এবার আমরা পড়বো কি, এবার কি প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ, কি দ্বারা কৃত কাজ প্রত্যয়নী বল, বা এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স, এইটা দ্বারা কৃত কাজ। আমি একদম ভেঙে বোঝাইছি, আপনি যদি সবকিছু করতে না চান, থিওরি পড়তে না চান, আপনি এটুকু মুখস্থ করলে এনাফ, ঠিক আছে। ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এক্স আই থেকে এক্স এফ এফ ডিএক্স। বলেন তো এফ এর মান কত, এক্স আই থেকে এক্স এফ, রিস্টোরিং ফোর্সে এফ এর মান কত, এটা এফ আর মাইনাস কে এক্স ডিএক্স। আপনি এই মাইনাস কে কে সামনে বাইর করে নেন, কি থাকবে এক্স আই থেকে এক্স এফ, কি থাকবে এক্স ডিএক্স,
তাইলে কি আসে, মাইনাস কে থেকে গেল। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি, অর্থাৎ মাইনাস কে থেকে গেলে এটা কত হবে, এক্স স্কোয়ার বাই টু, লিমিট কত হবে এক্স আই থেকে এক্স এফ। আপনি কত কমন নেবেন, তাহলে মাইনাস ওয়ান বাই টু কে কত হবে, এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এখন আপনি যদি একটা মাইনাস কমন নেন এখানে, তাহলে এক্স আই আগে চলে আসবে আর এক্স এফ পরে চলে আসবে না, এই যে এরকম এ মাইনাস বি আছে, আপনি মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, বি মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আপনি একটা মাইনাস কমন নেন, এটা কি হয়ে যাবে, এই মাইনাস কমন নিলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হাফ কে কি হবে, এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এটা কি দ্বারা কৃত কাজ, প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এবার প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ, সাম্য অবস্থান যদি জিরো হয় তাহলে কি হবে, ডাব্লিউ সমান কি হবে, সাম্য অবস্থা এক্স আই জিরো হলে কি হবে, ডাব্লিউ সমান কি হবে, মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। এটা জিরো মানে কত থাকে, মাইনাস এক্স এফ স্কোয়ার থাকে না, এই মাইনাসটা সবার সামনে চলে গেল, তাহলে কি থাকে, হাফ কে এক্স এফ স্কোয়ার। ঠিক আছে, প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স দ্বারা কৃত কাজ এটা। যদি সাম্য অবস্থান জিরো হয়, সাম্য অবস্থান জিরো হলে এজেন্ট কর্তৃক কৃত কাজ এটা। ঠিক আছে, আপনারা এসএসসি তে জাস্ট যে এইটুকু পড়ছিলেন, আসে হচ্ছে এইভাবে বলেন, শক্তির সৃষ্টি বা ধ্বংস আছে নাই, শক্তি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়, এক শক্তি থেকে আরেক শক্তিতে কি হয়, রূপান্তর হয়। তুই যে পরিমাণ কাজ করবি, যার উপরে কাজ করছিস না, তুই যে পরিমাণ কাজ করলি তার মানে কি, কি করলি তুই, শক্তি ব্যয় করলি, কি করলি, শক্তি ব্যয় করলি। ওই পরিমাণ শক্তিটাই যার উপরে কাজ করছিস ওখানে কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। তুই মনে কর তোর কাছে 100 টাকা ছিল, তুই এক জায়গায় 50 টাকা রেখে আসলি, কি করে আসলি, ওই টাকাটা সঞ্চিত করে রেখে আসলি না, সঞ্চয় করে রেখে আসলি না, সঞ্চয় করে রেখে আসলি না। তো ফিজিক্সে কোনো কিছুই জমা রাখাকে কি বলা হয়, সঞ্চিত করা। তাইলে আমি কি জমা রাখছি, কাজ করে অন্য পদার্থে কি জমা হচ্ছে, শক্তি। তাইলে এটা কি, এটাকে কি বলা যাবে, এজেন্ট কর্তৃক সঞ্চিত শক্তি। এটা কি, এজেন্ট কর্তৃক সঞ্চিত শক্তি। এটা কি কর্তৃক সঞ্চিত শক্তি, প্রত্যয়নী বল কর্তৃক সঞ্চিত শক্তি। এটা আমাকে লিখে দেওয়া লাগবে, তোরা একটু লিখে নে। এটা হচ্ছে এজেন্ট কর্তৃক সঞ্চিত শক্তি, এটা প্রত্যয়নী বল কর্তৃক সঞ্চিত শক্তি। কৃত কাজ, এখানে দেখ, এটা ভর কি দেওয়া আছে, 1.6 কেজি ভর, ভরের মান কি এম, ভরের মান কি এম। এত ব্লককে, এত বল ধ্রুবকের একটি স্প্রিং, মানে এটা কি স্প্রিং ধ্রুবকের মান কে, এর সাথে আটকানো আছে, মানে এই যে স্প্রিং, এই স্প্রিং এর সাথে একটা কি আটকানো আছে, এবার একটা ব্লক আটকানো আছে। এটা প্রথমে কি অবস্থায় আছে, প্রথমে এক্স সমান এক্স আই সমান জিরো, মানে এক্স সমান জিরো মানে কি অবস্থায় আছে, সাম্য অবস্থায়। এবার তুই এটাকে কি করছিস, কয় মিটার সংকুচিত করছিস, এক্স সমান এক্স এফ সমান কত, 2 সেন্টিমিটার, মানে 0.02 মিটার সংকুচিত করছিস। এবার তোর কৃত কাজ কত হয়েছে, এর মান কত দেওয়া আছে, এই যে দেওয়া আছে, আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান কি, হাফ কে, কার দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ, কার দ্বারা, স্প্রিং দ্বারা কৃত কাজ কি, দেখ এই বলটা কে প্রয়োগ করছে, এজেন্ট প্রয়োগ করছে, কার কার উপরে, স্প্রিং এর উপরে। তার মানে এটাকে কি বলা হয়, এজেন্ট দ্বারা কৃত কাজ। আর বাইরের দিকে যে বলটা যাবে প্রত্যয়নী বল, ওটাকে কি, ওটা কার দ্বারা কৃত কাজ, কে প্রয়োগ করছে বলটা, স্প্রিং প্রয়োগ করছে না, তাহলে সূত্রের সামনে কি হবে, মাইনাস হবে, ইনটু এক্স আই মাইনাস এক্স এফ কি, এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, মান বসাই দিতে হবে। এর মান কত, 10 কিউব, এক্স এর এটা কত, জিরো, মাইনাস জিরোর উপর স্কোয়ার করলে তো জিরোই হবে, এক্স এর মান জিরো না এখানে, এক্স এর মান কত, 0.02 স্কোয়ার, যত আসবে এতদূর আনসার। এবার মনে কর তোকে বললো কৃত কাজ কত,
কিছু বলিনি, তোকে বললো কৃত কাজ কত, শুধু এতটুকু বললো কৃত কাজ কত। যদি শুধু কৃত কাজ বলে তাহলে তোকে বুঝতে হবে কি দ্বারা কৃত কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ। কি দ্বারা কৃত কাজ, এজেন্ট কর্তৃক। আর স্প্রিং কর্তৃক কৃত কাজ বললে সামনে কি আসবে, মাইনাস। ঠিক আছে, আচ্ছা তোকে এখানে স্প্রিং দ্বারা কৃত কাজের জায়গায় যদি বলতো স্প্রিং এর সঞ্চিত শক্তি কত, এই শুধু ডাব্লিউ এর জায়গায় কি লিখতে হতো, ইউ। আমরা জানি কি কৃত কাজ সমান সঞ্চিত শক্তি। তুই যতখানি কাজ করবি ততখানি শক্তির কি হবে, যে পদার্থের উপরে কাজ করবে ওই পদার্থের শক্তিটা কি হবে, জমা। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান কত হতো, হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। বুঝলি, চল।